আচ্ছা, আ একবার কল্পনা করা যাক, একটা বিশাল করাত দিয়ে কোনো একটা পুরনো গাছের গুড়ি কাটা হচ্ছে। দৃশ্যটা বেশ পরিচিত। হ্যাঁ, তো কাঠুরে ঘাম ঝরিয়ে করাত টানছেন, আর ঠিক মাঝখান বরাবর করাতের ব্লেডটা যখন পৌঁছল, রাইট। তখন সেটা হয়তো এমন একটা স্তরকে কাটল, আম যে স্তরের জন্ম হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। ও আচ্ছা, মানে অনেক অনেক বছর আগের কথা। একদম। অথবা ধরা যাক এমন একটা সময়ে যখন পৃথিবীতে হয়তো বিদ্যুতের আবিষ্কারই হয়নি। একটা সাধারণ কাঠের টুকরো কাটতে গিয়ে মানুষ আসলে শতাব্দীর পর শতাব্দী পুরনো ইতিহাসের বুক ছিঁড়ে ফেলছে। আর মজার বিষয় হলো সে টেরই পাচ্ছে না। ঠিক তাই। আমরা তো সাধারণত ভাবি ইতিহাস মানেই শুধু কাগজ, কলম, শিলালিপি কিংবা জাদুঘরের ওই ধুলো পড়া কোনো বই। কিন্তু এই ধারণাটা কি পুরোপুরি ঠিক? একদমই না। এটা আসলে আমাদের চারপাশকে দেখার একটা খুবই সীমিত দৃষ্টিভঙ্গি। মানে আমরা অনেক কিছুই এড়িয়ে যাই। রাইট। আমরা যখন প্রকৃতির দিকে তাকাই তখন বেশিরভাগ সময়ই তার বাহ্যিক রূপটা দেখি। মানে পাতা, ডালপালা, ফুল বা ফল এইগুলোতেই আমাদের চোখ আটকে যায়। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই বাহ্যিক রূপের আড়ালে যে প্রকৃতি তার নিজের একটা আস্ত হার্ড ড্রাইভ তৈরি করে রেখেছে, সেটা আমরা কজন ভাবি? হার্ড ড্রাইভ শব্দটা দারুণ। হ্যাঁ, কারণ ইতিহাস যে শুধু মানুষের তৈরি করা লাইব্রেরিতেই থাকে না, বরং একটা সাধারণ গাছের গুড়ির ভেতরেও যে নিখুঁতভাবে লেখা থাকতে পারে, সেটাই সবচেয়ে বড় বিস্ময়। আর ঠিক এই বিস্ময়কর বিষয়টা নিয়েই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা বা ডিপ ড্রাইভ। একদম। আজকে আমরা এমন একটা সোর্স বা উৎস নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের প্রকৃতিকে দেখার পুরো লেন্সটাই বদলে দেবে। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল জন অরি ফাব্রের লেখা দ্য স্টোরি বুক অফ সায়েন্স বইটির একটি অত্যন্ত আকর্ষণীয় অংশ। চ্যাপ্টার 8। হ্যাঁ, চ্যাপ্টার 8, যার নাম দি ওল্ড পিয়ার ট্রি বা পুরনো নাশপাতি গাছ। চমৎকার একটা অধ্যায়। আজকের এই আড্ডার মূল মিশন হল একটা সেন্ট্রাল থিসিস বা কেন্দ্রীয় ধারণা দাঁড় করানো, যে প্রকৃতি কিভাবে একজন নীরব আর্কাইভিস্ট বা তথ্য সংরক্ষক হিসেবে কাজ করে। রাইট। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। একটা মৃত পোকায় খাওয়া কাঠের টুকরো কিভাবে চোখের পলকে একটি জীবন্ত ইতিহাসের বই হয়ে উঠতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আগে বইয়ের সেই নির্দিষ্ট দৃশ্যপটটার দিকে তাকাতে হবে। আচ্ছা। জন অরি ফাব্রে খুব চমৎকারভাবে একটা সাধারণ পারিবারিক আবহের মধ্য দিয়ে এই গভীর বিজ্ঞানটাকে তুলে ধরেছেন। গল্পের শুরুতেই আমরা দেখি আঙ্কেল পল নামের একজন ব্যক্তি তার বাগানের একটি পুরনো নাশপাতি গাছ সবেমাত্র কেটে ফেলেছেন। পুরনো গাছ তো কাটাই পড়ে অনেক সময়। ঠিক, গাছটা বেশ পুরনো ছিল, তার গুড়িটা পোকায় খাওয়া, আর কয়েক বছর ধরে গাছটাতে কোনো ফলও আসছিল না। মানে গাছটা আসলে মরেই যাচ্ছিল আর কি। একদম তাই। স্বভাবতই এমন একটা মৃতপ্রায় গাছের জায়গায় নতুন কিছু করার জন্যই হয়তো পুরনোটাকে কেটে ফেলা হয়েছে। কিন্তু আসল ঘটনা শুরু হয় গাছটি কাটার পর। তাই না? আঙ্কেল পল সেই কাটা গাছের গুড়ির উপর বসে খুব মনোযোগ দিয়ে একটা পিন বা আলপিন ব্যবহার করে আঙুল দিয়ে কিছু একটা গুনছিলেন। বেশ অদ্ভুত একটা কাজ। রাইট। আর এই বিষয়টা দেখে সেখানে থাকা বাচ্চারা, মানে জুলস, এমিল এবং ক্লেয়ার, হঠাৎ কৌতূহলী হয়ে ওঠে। বাচ্চাদের কৌতূহল তো থাকবেই। হ্যাঁ। তারপর আঙ্কেল পল যখন তাদের ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি এসো, এই নাশপাতি গাছটা তোমাদের তার নিজের গল্প শোনাতে চাইছে, তখন বাচ্চারা রীতিমতো হাসাহাসি শুরু করে দিল। হা, স্বাভাবিক। তারা ভাবল, একটা কাটা পড়া মৃত কাঠ আবার কি গল্প শোনাবে। সত্যি বলতে কি, আমি যদি সেখানে থাকতাম, হয়তো আমিও ওই বাচ্চাদের মতোই হাসতাম। একদম। কারণ বাইরে থেকে দেখলে ওটা তো স্রেফ জ্বালানি কাঠ ছাড়া আর কিছুই নয়। আপনার এই সন্দেহটা বা বাচ্চাদের এই হাসিটা কিন্তু খুব প্রাসঙ্গিক। আমরা আধুনিক মানুষেরাও ঠিক এই বাচ্চাদের মতোই আচরণ করি। মানে? আমরাও চারপাশের জিনিস খেয়াল করি না। ঠিক, আমরা প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য গাছপালা দেখি, সেগুলো কাটা পড়তে দেখি, কিন্তু আমাদের কাছে সেগুলো শুধু কাঠ বা ফার্নিচারের কাঁচামাল। হ্যাঁ, এর বাইরে আমরা খুব একটা ভাবি না। আমরা এর ভেতরের ডেটা বা তথ্যগুলো পড়ার কথা চিন্তাই করতে পারি না। আঙ্কেল পল আসলে বাচ্চাদের সেই অন্ধত্বটাই দূর করতে চাইছিলেন। কিভাবে? তিনি কুড়াল দিয়ে গাছের গুঁড়িটা খুব মসৃণ করে কেটেছিলেন, যাতে ভেতরে স্তরগুলো পরিষ্কারভাবে বোঝা যায়। ও আচ্ছা, মসৃণ না হলে তো আবার গোনা যাবে না। রাইট। তিনি বাচ্চাদের বললেন সেই বলয় বা রিংগুলোর দিকে তাকাতে, যেগুলো গাছের একেবারে মাঝখান থেকে, মানে মজ্জা বা ম্যারো থেকে শুরু হয়ে
হুম। ধীরে ধীরে বড় হতে হতে একদম বাইরের বার্ক পর্যন্ত ছড়িয়ে আছে। এই রিংগুলোর গঠন নিয়ে ভাবলে আমার মাথায় একটা চমৎকার উপমা আসে। কি রকম? পুকুরে পাথর ফেললে যেমন বৃত্তাকার ঢেউ তৈরি হয় না? হ্যাঁ হ্যাঁ, একটার ভেতর আরেকটা ঘেউ। একদম ঠিক। এই গাছের ভেতরের রিংগুলো ঠিক সেরকম। একটার ভেতর আরেকটা রিং খুব সুন্দরভাবে সাজানো। আবার যদি বর্তমান প্রযুক্তির কথা ভাবি, তাহলে এটাকে একটা 3D প্রিন্টারের সাথেও তুলনা করা যায়। 3D প্রিন্টার? বাহ, দারুণ তুলনা তো। ধরুন এমন একটা 3D প্রিন্টার যেটার একটা মাত্র লেয়ার বা স্তর প্রিন্ট করতে পুরো ৩৬৫ দিন বা ১ বছর সময় লাগে। মানে প্রকৃতির নিজস্ব প্রিন্টিং প্রসেস। রাইট। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন এই রিংগুলো তৈরি হয়? মানে কাঠ তো একটানা তৈরি হতে পারত, কোনো দাগ বা বিভাজন ছাড়া। খুব লজিক্যাল প্রশ্ন। কেন একটা বছরের সাথে আরেকটা বছরের মাঝখানে এমন স্পষ্ট একটা রেখা বা দাগ তৈরি হয়, যা দেখে আমরা স্তরগুলো আলাদা করতে পারি? এর পেছনের মেকানিজম বা বিজ্ঞানটা আসলে কি? এইটাই হলো সবচেয়ে চমৎকার বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই রিং বা বলয়গুলোকে বোটানির ভাষায় বলা হয় অ্যানুয়াল লেয়ার বা বার্ষিক স্তর। অ্যানুয়াল লেয়ার, আচ্ছা। কেন স্পষ্ট দাগ তৈরি হয় তার পেছনে প্রকৃতির এক দারুণ মেকানিজম কাজ করে। যখন বসন্তকাল আসে তখন আবহাওয়া থাকে অনুকূল এবং কাঠের রংটা তুলনামূলকভাবে হালকা থাকে। হালকা রঙের কাঠ, বুঝতে পেরেছি। কিন্তু যখনই শরৎ বা শীতকাল ঘনিয়ে আসে তখন পানি কমে যায়, আবহাওয়া রুক্ষ হতে থাকে। তখন গাছের বৃদ্ধিও কমে যায়? একদম তাই, বৃদ্ধি ধীর হয়ে যায়। এই সময়ে যে কাঠ তৈরি হয় তার কোষগুলো খুব ঘন সন্নিবিষ্ট থাকে এবং রংটা বেশ গাঢ় হয়। আচ্ছা, তার মানে শীতের সময়ের ওই গাঢ় রঙের কাঠটাই আসলে একটা বছরের সমাপ্তি ঘোষণা করে। ঠিক তাই, বসন্তের হালকা কাঠ এবং শীতের গাঢ় কাঠ, এই দুটো মিলে একটা সম্পূর্ণ বছর। ও, এখন বিষয়টা পরিষ্কার হলো। শীতের ওই গাঢ় রেখাটাই হলো একটা বাউন্ডারি বা সীমানা। পরের বছর বসন্তে যখন আবার নতুন করে হালকা কাঠ তৈরি শুরু হয় তখন ওই পুরনো গাঢ় রেখাটা স্পষ্ট একটা রিং বা বলয় হিসাবে আমাদের চোখে ধরা পড়ে। দারুণ তো। এভাবেই গাছটি ভেতর থেকে বাইরের দিকে বড় হতে থাকে, মজ্জা বা একেবারে কেন্দ্র থেকে শুরু করে বাকল পর্যন্ত। হুম। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে একটি গাছ বীজ থেকে জন্ম নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত প্রতি বছর ঠিক একটি করেই এমন কাঠের স্তর বা বলয় তৈরি করে। ওয়াও! তার মানে এটা কোনো জাদুর বিষয় নয়, এটা পুরোপুরি একটা বায়োলজিক্যাল মেকানিজম বা জৈবিক প্রক্রিয়া। একদম তাই, খাঁটি বিজ্ঞান। একটা গাছ আক্ষরিক অর্থে তার নিজের বয়সের একটা লগবুক বা দিনলিপি মেনটেন করছে। কিন্তু আঙ্কেল পল যে পিন দিয়ে গুনছিলেন, সেটা কেন? এটা কি খালি চোখে গোনা যায় না? খালি চোখে গোনা যায়, তবে বিষয়টা এতটা সহজ নয় যতটা আমরা ভাবি। কেন? রিংগুলো তো স্পষ্ট হওয়ার কথা। কারণ সব বছরের আবহাওয়া তো আর একরকম থাকে না। ও, আচ্ছা। কোনো বছর হয়তো প্রচণ্ড খরা হলো, গাছ ঠিকমতো পানি পেল না, সেই বছর গাছটা খুব বেশি বাড়তে পারবে না। তার মানে সে বছরের স্তরটা চিকন হবে। রাইট, ওই বছরের যে রিং বা বলয়টা তৈরি হবে সেটা হবে কাগজের মতো একদম পাতলা। আবার কোনো বছর হয়তো প্রচুর বৃষ্টিপাত হলো, গাছের বৃদ্ধিও হলো দারুণ। হ্যাঁ, তখন নিশ্চয়ই স্তরটা বেশ চওড়া হবে। একদম, সেই বছরের বলয়টা হবে বেশ চওড়া। এই সরু এবং চওড়া বলয়গুলো একে অপরের সাথে একেবারে গায়ে গায়ে লেগে থাকে। বুঝতে পারছি। তাই কোনো স্তর যেন বাদ না পড়ে যায় অথবা দুটো স্তরকে যেন ভুল করে একটা না ভেবে বসা হয়, সেজন্যই আঙ্কেল পল অত্যন্ত সতর্কতার সাথে একটা পিন ব্যবহার করে প্রতিটা রিং গুনছিলেন। এই পয়েন্টটা কিন্তু আমাদের আলোচনার মোড়টাই ঘুরিয়ে দিল। কিভাবে? আপনি একটু আগে যে খরার কথা বললেন, তার মানে এই বলয়গুলো শুধু যে গাছের বয়স বলে দিচ্ছে তা নয়, বরং এটা তো সেই এলাকার আবহাওয়ারও একটা নিখুঁত রেকর্ড। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ঠিক এই জায়গাটায়। মানে একটা নির্দিষ্ট বছরে খরা হয়েছিল নাকি অতিবৃষ্টি হয়েছিল, সেই ডেটাটা ওই বলয়ের পুরুত্ব বা থিকনেস দেখে বোঝা সম্ভব। একদম। এটা তো স্রেফ একটা বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ নয়, এটা তো একটা আস্ত ক্লাইমেট হার্ড ড্রাইভ। মানুষের যেমন বার্থ সার্টিফিকেট থাকে, গাছের ক্ষেত্রে এই অ্যানুয়াল লেয়ারগুলোই হলো তাদের বিল্ট ইন বার্থ সার্টিফিকেট, আর তার সাথে বোনাস হিসেবে ক্লাইমেট ডেটা। কিন্তু একটা গাছের এই অ্যানুয়াল লেয়ার বা বার্ষিক বলয়গুলো তার পুরো জীবনের প্রতিটা বছরের ইভেন্ট বা ঘটনাগুলোকে রেকর্ড করে রাখে। অসাধারণ। জুলস, এমিল আর ক্লেয়ার, ওই বাচ্চারা যখন দেখল আঙ্কেল পল
পিন দিয়ে গুনতে গুনতে একেবারে মজ্জা থেকে বাকল পর্যন্ত মোট ৪৫টি স্তর পেলেন, তখন তারা একটা বড়সড় ধাক্কা খেল। ৪৫টি স্তর, মানে ৪৫ বছর। হ্যাঁ, জুলস সাথে সাথে হিসাব করে ফেলল যে যেহেতু প্রতি বছর একটি স্তর তৈরি হয়, তাই নাশপাতি গাছটির বয়স ঠিক ৪৫ বছর। আঙ্কেল পলের সেই উচ্ছ্বাসটা এখানে লক্ষ্য করার মতো। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, নাশপাতি গাছটা কি কথা বলেনি? তিনি বোঝাতে চাইলেন, প্রকৃতি বোবা নয়, তার ভাষাটা শুধু আমাদের ডিকোড করতে হবে। ৪৫ বছর একটা নাশপাতি গাছ, যাকে দেখতে একটা মৃতপ্রায় কাঠের টুকরো মনে হচ্ছিল, সেটা আসলে গত ৪.৫ দশক ধরে ওই বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। হ্যাঁ, নীরবে সব রেকর্ড করছিল। ৪৫ বছর মানে কিন্তু একটা মানুষের জীবনের অর্ধেকেরও বেশি সময়। কিন্তু এই ৪৫ বছর তো কিছুই নয়। গল্পের পরের অংশটা তো আমার ঘুম উড়িয়ে দেওয়ার মতো অবস্থা করেছিল। আপনি ওই বীচ গাছের গল্পটার কথা বলছেন তো? হ্যাঁ, যখন জুলস কৌতূহলী হয়ে জানতে চাইল যে অন্যান্য গাছ যেমন ওক, বীজ বা চেস্টনাট গাছের ক্ষেত্রেও একই নিয়ম খাটে কিনা, তখন আঙ্কেল পল নিশ্চিত করলেন যে হ্যাঁ, নিয়মটা সব গাছের জন্যই এক। রাইট। আর ঠিক তখনই এমিলের একটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এমিলের সেই বীচ গাছের স্মৃতি। এই গল্পটা আসলে পুরো অধ্যায়টির সবচেয়ে ভারী এবং দার্শনিক অংশ। আসলেই। এমিল রাস্তার পাশের একটা বিশাল বীচ গাছের কথা মনে করে, যেটি পুরো একটা মাঠ তার ডালপালা দিয়ে ঢেকে রাখত। কিন্তু একটা রাস্তা চওড়া করার জন্য এক সড়ক মেরামতকারী বা রোড মেন্টার সেই বিশাল গাছটাকে কেটে ফেলে। স্রেফ রাস্তা চওড়া করার জন্য? হ্যাঁ, আর আঙ্কেল পল তখন জানান যে তিনি সেই কাটা পড়া গাছটা স্তরও গুনেছিলেন এবং সেখানে স্তর ছিল ১৭০টি। ১৭০টি? অর্থাৎ গাছটা ছিল ১৭০ বছরের পুরনো। দাঁড়ান, একটু থামুন। এই জায়গাটাতে আমার একটা তীব্র আপত্তি বা ক্ষোভ আছে। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। মানে একটু লজিক্যালি চিন্তা করে দেখুন। একটা সড়ক মেরামতকারী, যার কাজ হয়তো রাস্তাটা কয়েক ইঞ্চি বা কয়েক ফুট চওড়া করা, সে স্রেফ তার দৈনন্দিন একটা কাজের অংশ হিসাবে এমন একটা মহীরুহকে কেটে ফেলল। হ্যাঁ, খুবই সাধারণ একটা কাজ হিসেবে নিয়েছিল সে। তার কাছে এটা হয়তো কয়েক ঘন্টার একটা যান্ত্রিক কাজ, কিন্তু সে আসলে কি ধ্বংস করল? ১৭০ বছরের একটা জীবন্ত ইতিহাস। রাইট। ১৭০০ বছর মানে তো প্রায় ২ শতাব্দীর কাছাকাছি। এই বিষয়টা মেনে নেওয়াটা কি খুব সহজ? আপনার এই ক্ষোভটা অত্যন্ত যৌক্তিক এবং জুলসও ঠিক এই আক্ষেপটাই করেছিল। তাই নাকি? হ্যাঁ, জুলস বলেছিল রাস্তা সামান্য চওড়া করার মতো একটা কাজের জন্য গাছটাকে যদি কাটা নাও হতো, তবে হয়তো সেটা আরও অনেক বছর বাঁচতে পারত। অবশ্যই বাঁচত। এই ঘটনাটা আমাদের দুটো ভিন্ন টাইমলাইন বা সময়রেখার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একটা হলো মানুষের টাইমলাইন, আর একটা হলো প্রকৃতির টাইমলাইন। দারুণ বলেছেন। দুটো আলাদা জগৎ যেন। মানুষের কাছে ১৭০ বছর মানে বিশাল একটা সময়। এটা প্রায় ৬ থেকে ৭টা প্রজন্মের সমান। কিন্তু আঙ্কেল পলের মতে একটি গাছের জন্য এই ১৭০ বছর খুবই সামান্য একটা অধ্যায় মাত্র। এক্স্যাক্টলি। আমি এই আপেক্ষিকতার জায়গাটাই ধরতে চাইছিলাম। ১৭০ বছর আগের কথা একবার ভাবুন তো। অনেক আগের কথা। সেই সময়ে পৃথিবী কেমন ছিল? হয়তো কোনো বড় সাম্রাজ্যের পতন হচ্ছে, কোথাও নতুন কোনো বিপ্লব শুরু হচ্ছে। প্রযুক্তির অনেক কিছুই তখনও মানুষের কল্পনার বাইরে। হ্যাঁ, বিদ্যুৎও ঠিকমতো আসেনি তখন। মানুষের জীবনে কত যুদ্ধ, কত মহামারী, কত উত্থান পতন ঘটে গেছে এই ১৭০ বছরে। আর ওই বীজগাছটা? সে তো চুপচাপ দাঁড়িয়েছিল। সে হয়তো একটা ছোট্ট চারাগাছ হিসেবে এই সব কিছুর সাক্ষী হওয়া শুরু করেছিল। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষ ওই গাছের নিচ দিয়ে হেঁটে গেছে। হয়তো কত ক্লান্ত পথিক ওই বিশাল ডালপালার ছায়ায় বিশ্রাম নিয়েছে। পুরো একটা মাঠ ঢেকে রাখত গাছটা। আর একটা কুড়ারের কোপে বা একটা করাতের টানে সেই শতবর্ষী নীরব দর্শকটাকে আমরা চিরতরে মুছে দিলাম। এই মুছে ফেলার বিষয়টা আসলে একটা গাছের মৃত্যু নয়, এটা আসলে একটা আর্কাইভের ধ্বংস। একদম ঠিক কথা। আমরা যখন কোনো পুরনো লাইব্রেরি বা প্রাচীন কোনো স্থাপনা ভেঙে ফেলি, তখন আমরা যেমন ইতিহাসের একটা অংশ হারিয়ে ফেলি, একটা ৭০ বছরে পুরনো গাছ কাটার অর্থও ঠিক তাই। মানে প্রকৃতির একটা লাইব্রেরি পুড়িয়ে ফেলা। রাইট। ওই গাছটার ভেতরে ১৭০টা রিংয়ের মধ্যে হয়তো লুকিয়েছিল এমন কোনো ভয়ঙ্কর খরার তথ্য যা আমাদের লিখিত ইতিহাসে সেভাবে নেই। অথবা অতিবৃষ্টি বা বন্যার রেকর্ড। হ্যাঁ, হয়তো কোনো বিশেষ বছরে হঠাৎ করে আবহাওয়া অস্বাভাবিক আচরণ করেছিল, যার নিখুঁত ছাপ ওই বলয়গুলোতে রয়ে গিয়েছিল। আমরা আসলে গাছ কাটিনি, আমরা প্রকৃতির একটা ক্লাইমেট ডেটাবেসকে ধ্বংস করেছি। এই দৃষ্টিভঙ্গিটা সত্যি চমৎকার।
এবং একই সাথে ভয়ঙ্কর। আমরা ভাবি আমরা খুব আধুনিক, আমাদের কাছে ক্লাউড স্টোরেজ আছে, বিগ ডেটা আছে। কিন্তু প্রকৃতির কাছে তো আরও পুরনো স্টোরেজ আছে। ঠিক, প্রকৃতি কোটি কোটি বছর ধরে তার নিজস্ব ফিজিক্যাল স্টোরেজে যে ডেটা সেভ করে রাখছে সেটার কদর করতে আমরা এখনও শিখিনি। একদমই না। আঙ্কেল পলের এই সাধারণ নাশপাতি গাছ কাটা থেকে শুরু করে ১৭০ বছরের বীজ গাছের গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা আসলে প্রকৃতির এই বিশালত্বের সামনে কতটা ক্ষুদ্র এবং কতটা অন্ধ। একদম ঠিক। আর এই অন্ধত্ব দূর করার জন্যই দ্য স্টোরি বুক অফ সায়েন্স বইয়ের এই অংশটা এত গুরুত্বপূর্ণ। এটা তো শুধু গল্পের বই নয়। না, এটি শুধু বাচ্চাদের জন্য লেখা কোনো রূপকথার গল্প নয়। এটি আসলে বিজ্ঞানকে ব্যবহার করে আমাদের চারপাশকে নতুন করে আবিষ্কার করার একটা ম্যানুয়াল। দারুণ একটা কথা বলেছেন, ম্যানুয়াল। আমরা যখন এই বৈজ্ঞানিক সত্যটা জানতে পারি যে মজ্জা থেকে বাকল পর্যন্ত বিস্তৃত প্রতিটি স্তর এক একটি বছরের গল্প বলে, তখন আমাদের হাঁটার পথের সাধারণ গাছগুলো আর সাধারণ থাকে না। না, সাধারণ থাকার উপায় নেই আর। সেগুলো এক একটা জীবন্ত মিউজিয়াম হয়ে ওঠে। সত্যি তাই। এই আলোচনার পর আমি নিশ্চিত যে রাস্তা দিয়ে হাঁটার সময় কাটা পড়া কোনো গাছের গুড়ি দেখলে আমি সেটাকে শুধু কাঠ হিসেবে দেখতে পারবো না। কারোর পক্ষেই আর সেটা সম্ভব না। আমার চোখ আপনা আপনি সেই রিংগুলোর দিকে চলে যাবে। আমি হয়তো পিন দিয়ে গুনতে বসবো না, কিন্তু আমার মনে একটা কৌতূহল অবশ্যই জাগবে যে এই গাছটা আমার জন্মের কত আগে থেকে এখানে দাঁড়িয়েছিল। সে হয়তো আমাদের দাদার আমল থেকেও দাঁড়িয়ে আছে। সে কি এমন কোনো ঝড় দেখেছিল যার কথা আমি শুধু বইয়ে পড়েছি? এই যে একটা নীরব সংযোগ, এটাই তো বিজ্ঞানের আসল সৌন্দর্য। ঠিক বলেছেন, বিজ্ঞান শুধু ল্যাবরেটরিতে আবদ্ধ থাকার বিষয় নয়। একদম না। বিজ্ঞান হলো আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই জাদুকরী তথ্যগুলোকে পড়ার চশমা। আর আঙ্কেল পল সেই চশমাটাই বাচ্চাদের পরিয়ে দিতে চেয়েছিলেন, যেন তারা চোখ খুলে দেখতে পারে। হ্যাঁ, তিনি চেয়েছিলেন বাচ্চারা যেন বুঝতে পারে প্রকৃতির প্রতিটি উপাদানের একটা নির্দিষ্ট কাজ আছে, একটা নির্দিষ্ট ভাষা আছে। আমাদের শুধু একটু ধৈর্য ধরে সেই ভাষাটা শিখতে হবে। তো এই আলোচনা থেকে আমরা আসলে কি পেলাম? আমরা দেখলাম কিভাবে একটা আপাত দৃষ্টিতে মৃত আর পোকায় খাওয়া নাশপাতি গাছের গুড়ি আঙ্কেল পলের হাতের ছোঁয়ায় আর বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে একটা ৪৫ বছরের টাইমলাইনে পরিণত হলো। রাইট। আমরা বুঝলাম যে গাছের ভেতরের এই রিংগুলো কোনো জাদুর বলয় নয়, বরং এগুলো হলো বসন্তের দ্রুত বৃদ্ধি এবং শীতের ধীর গতির একটা বায়োলজিক্যাল বা জৈবিক প্রমাণ। একদম, প্রকৃতির নিজস্ব ক্যালেন্ডার। হ্যাঁ, আমরা এটাও দেখলাম যে মানুষের কাছে যা স্রেফ একটা রাস্তা চওড়া করার মতো সাধারণ কাজ, প্রকৃতির কাছে তা হয়তো ১৭০ বছরের একটা লাইব্রেরি পুড়িয়ে ফেলার সমান। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা সময় বা টাইম স্প্যানের একটা আপেক্ষিকতা বুঝতে পারলাম। সেই প্রকৃতির টাইমলাইন আর মানুষের টাইমলাইন। ঠিক, মানুষের জীবনের দৌড় যেখানে বড়জোর ৭০ বা ৮০ বছরে গিয়ে শেষ হয়ে যায়, সেখানে একটা সাধারণ বীজ গাছ ১৭০ বছর পার করেও হয়তো আরও অনেক বছর বেঁচে থাকার ক্ষমতা রাখত। অনায়াসেই বাঁচত। প্রকৃতির ঘড়ি আর আমাদের মানুষের ঘড়ি যে এক ছন্দে চলে না, সেটাই অধ্যায়টা খুব সুন্দরভাবে প্রমাণ করেছে। অসাধারণ একটা সারসংক্ষেপ। আমরা তো শুধু গাছের বলয় নিয়ে এতক্ষণ কথা বললাম, কিন্তু আজকের এই ডিপ ডাইভটা শেষ করার আগে আমি চাই একটা বিষয় নিয়ে আমরা সবাই একটু গভীরভাবে ভাবি। কি বিষয়? একটা চিন্তার খোরাক বা প্রভোকেটিভ থট রেখে যেতে চাই। বলুন, সেটা কি? আমরা জানলাম যে একটা গাছ তার পুরো জীবনের প্রতিটি বছরের পুঙ্খানুপুঙ্খ রেকর্ড, প্রতিটা শীত আর বসন্তের ইতিহাস নিজের শারীরিক কাঠামোর ভেতরেই ওই বলয়গুলোর মাধ্যমে লুকিয়ে রাখে। হ্যাঁ, ফিজিক্যালি সেভ করে রাখে। ঠিক, প্রকৃতি তার ইতিহাস এভাবেই সেভ করে। এখন একবার ভাবা যাক তো, পৃথিবীর অন্যান্য বস্তুগুলো যেগুলোকে আমরা হয়তো জড় বা সাধারণ মনে করি, তারাও কি আমাদের অজান্তে এমন আরও কত অদৃশ্য রেকর্ড বহন করে চলেছে? ওয়াও, এটা তো একটা বিশাল ভাবনা। পাহাড়ের খাঁচে ফাঁকা পাথরগুলো, সমুদ্রের গভীরের প্রবাল বা কোরালগুলো, কিবা কে জানে হয়তো আমাদের নিজেদের শরীরের ভেতরের হাড় বা দাঁতগুলো এমন কোনো অদৃশ্য বলয় বহন করছে যা আমাদের অতীতের গল্প নীরবে রেকর্ড করে যাচ্ছে। এটা খুবই চমৎকার আর গভীর একটা ভাবনা। যদি আমরা এই মহাবিশ্বের প্রতিটি উপাদানের সেই লুকানো বলয়ের ভাষা বা সংকেত বুঝতে পারতাম, তাহলে হয়তো আমাদের প্রচলিত ইতিহাসের অনেক ধারণায় বদলে যেত। পুরোপুরি বদলে যেত। প্রকৃতি যে আসলেই কত বড় একটা আর্কাইভ, সেটা হয়তো আমরা সবেমাত্র আবিষ্কার করতে শুরু করেছি।
ঠিক তাই। তাহলে এই কৌতুকোদ্দীপক প্রশ্নটি নিয়েই আগের মতো আমাদের এই বিস্তারিত বিশ্লেষণের সমাপ্তি টানছি। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতিকে, প্রতিদিনের চেনা গাছগুলোকে এই নতুন এবং সম্মানজনক চোখে দেখার একটা আমন্ত্রণ রইল। একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখা। হয়তো আপনার পাশের পরিচিত গাছটার ভেতরেই লুকিয়ে আছে এমন কোনো শতবর্ষবী গল্প, যা শুধু কেউ একটু মনোযোগ দিয়ে শোনার অপেক্ষায় আছে। ভালো থাকবেন সবাই, আর প্রকৃতির এই অদ্ভুত সুন্দর নীরব গল্পগুলোর দিকে কান পেতে রাখবেন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অজানা জগতের দরজা খুলে।